একটি অনুরোধ করছি শ্যামলচন্দ্র বর্মন মহাশয়কে তার নেট সেট বিষয়ে তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য, এবং যারা আজ নেট সেটের প্রস্তুতি নিচ্ছেন তাদের সম্পর্কে তার উপদেশ হোক বা সাজেশন হোক কি হতে পারে সেই বিষয়ে সংক্ষিপ্ত বলার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। শোনা যাচ্ছে অতুল? শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, একদম পরিষ্কার। ধন্যবাদ সর্বপ্রথম আমাদের সঞ্চালক মহাশয়কে ধন্যবাদ জানাই। নর্থ বেঙ্গল পলিটিক্যাল সায়েন্স ফোরামের সমস্ত কর্মকর্তা এবং সদস্য যারা আছেন, যাদের একটি সহযোগিতায় এই সুন্দর প্ল্যাটফর্মের একটা আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যারা আমাদের এই আলোচনা শুনছেন, এবং যদি এই আলোচনায় আপনারা উপকৃত হন তাহলে আমরা আরো খুশি হব। আজকের যে আলোচনা, এই আলোচনার সুযোগ পাওয়ার জন্য ধন্যবাদ জানাই নর্থ বেঙ্গল পলিটিক্যাল সায়েন্স ফোরামকে। আমি আজকের আলোচনায় কোনো সাবজেক্টিভ আলোচনায় যাচ্ছি না, মানে আমার যে স্পেশালাইজেশন সেই স্পেশালাইজেশনে যাচ্ছি না। আমি একটু অন্যভাবে আলোচনাটাকে নিয়ে আসছি। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা সাবজেক্টিভ পড়াশোনা করে যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সাবজেক্টিভ পড়াশোনাটা মাস্ট। সেই সঙ্গে যেটা আরো গুরুত্বপূর্ণ যে আমাদের মেন্টালি একটা প্রিপারেশন নেওয়া উচিত। তো মেন্টালি প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমার নিজস্ব অভিজ্ঞতায় যতটুকু আমি অনুভব করেছি, খুব সংক্ষিপ্ত আকারে করছি কারণ আলোচনাটা অনেকটা হয়ে গেছে এবং আরো একজন বক্তা আছেন, অধ্যাপক মৃণাল দাস মহাশয়। তো প্রথমত আমাদের যেটা মনে করা উচিত যে নেট এবং সেট পরীক্ষাটা কি সেটাকে জেনে নিয়ে, যে হ্যাঁ নেট এবং সেট আমি জানতে পারলাম, এটা পরীক্ষা আমি দেব এবং পরীক্ষাটা আমাকে পাস করতে হবে। এই যে মানসিকতাটা প্রথমত মানসিকতাটা আমাকে গেইন করতে হবে যে এনি হাউ যে কোনো পরীক্ষায় বসতে গেলে আমাদের সমস্যার সম্মুখীন হতেই হবে এবং সেই সমস্যাকে অতিক্রম করেই আমাদের সাকসেসফুল বা সফলতা নিয়ে আসতে হয়। তো অতটা যে এই নেট এবং সেট অল ইন্ডিয়া বেসিস একটা পরীক্ষা, সেটা আমি এতটা পারবো কিনা, ইংরেজিতে পরীক্ষা, এটাও একটা কঠিন ব্যাপার, ইংরেজিতে আমার অতটা আয়ত্ত নেই, তাহলে কি করে আমাদের সেই আমার পরীক্ষাটা হবে। কিন্তু মানসিক দিক থেকে অতটা ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমার নিজের অভিজ্ঞতায় আমি দেখেছি যে আমরা উইদাউট টিউশন, স্যারদের, ইউনিভার্সিটির স্যার, কলেজের স্যারদের সহযোগিতা এবং প্রত্যেক মুহূর্তে পরীক্ষার প্রিপারেশন নিতে গিয়ে আমরা প্রত্যেক মুহূর্তেই যখন এই সমস্যার সম্মুখীন হচ্ছি, যেটা ততক্ষণাৎ স্যারদের মধ্যে আলোচনা এবং আমাদের যারা বন্ধু আছে তাদের সঙ্গে আলোচনা, এই যে একটা বিষয়, এই বিষয়গুলো প্রিপারেশনের ক্ষেত্রে অনেকটা অনেকটা আমাকে উপকৃত করেছে। এইটা আমি আর কি শেয়ার করতে চাই। আর বিশেষ করে আমরা যারা আছি এই ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে কলেজ এবং সেখানে যে আমাদের সিলেবাস এবং মিডিয়াম, বিশেষ করে বাংলা মিডিয়াম, আমরা অধিকাংশ স্টুডেন্টই বাংলা মিডিয়ামে পড়াশোনা করছি, ইউজি অবধি, আন্ডার গ্রাজুয়েট অবধি কলেজগুলোতে, এবং অনেকে ইংরেজিতে দক্ষ আছেন এবং ইংরেজিতে তারা পড়াশোনা করেন। কিন্তু ম্যাক্সিমাম আমরা যারা আছি গ্রাম অঞ্চলের ছাত্র, তারা বাংলা মিডিয়ামেই পড়াশোনা করছি এবং বাংলা বইটাকেই বেশি বেশি করে ফলো করছি। পরবর্তীকালে যখন আমরা ইউনিভার্সিটি লেভেলে যাচ্ছি, সেখানে গিয়ে আমাদের ইংরেজিতে নিজেকে তৈরি করে নিয়ে সেই পরীক্ষা আমাদেরকে সফলতা নিয়ে আসতে হচ্ছে। তাহলে এই যে বাংলা এবং ইংরেজি, এই যে দুটো বিষয়, কি করে আমরা এত ফাস্ট একটা সিলেবাস, নেটের এতটা বড় সিলেবাস, সেখানে কোনো লিমিটেশন নাই, কেউ বলা যাবে না যে না এটা উইদাউট সিলেবাসের কনস্ট্রেন্ট এসছে, এটা আমরা উত্তর দেব না।
সেখানে কিন্তু যে কোনো কোশ্চেন হতে পারে, এবং বিশেষ করে দৈনন্দিন জীবনের যে কারেন্ট অ্যাফেয়ার্স, বিশেষ করে আমাদের যদি বলা যায় যে ভারতীয় রাজনীতি, থট থিওরি, এবং এখানেও পরিবর্তন এসছে দিন দিন, যে নতুন তত্ত্ব উদ্ভাবন ঘটছে, এবং আমাদের বিশেষ করে ইন্ডিয়ান পলিটিক্স এবং রাষ্ট্রবিজ্ঞানের যেটা হচ্ছে চলমানতা, সেই জায়গায় যে নিজেকে প্রিপারেশন রাখা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু খুব মানে অনেকটা কঠিন সাধ্য। তাহলে তা সত্ত্বেও আমাদের এই সিলেবাসটাকে ইংরেজি এবং বাংলা, এই দুটোকে কিভাবে আমরা একটা আয়ত্তের মধ্যে নিয়ে আসব, সেক্ষেত্রে আমি যেটা ফলো করেছি, যে যেহেতু আমরা বাংলা মিডিয়ামেই পড়াশোনা করেছি গ্রাজুয়েশন লেভেলটা, সেখানে কি হয়েছে যে বেসিক যে বিষয়গুলো আছে সেটা কিন্তু আমি চট করেই বলতে পারবো। যে এই সাপোজ উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য কি এবং সংজ্ঞা কি, সেটা কিন্তু বাংলায় আমি সচরাচর আমার মাথায় সেটা মানে আমার জানা আছে, কিন্তু চট করে আমি ইংরেজিতে যখন বলতে যাচ্ছি সেটা কিন্তু পাচ্ছি না। ফলত কি হচ্ছে, এখানে ইংরেজি এবং বাংলার মধ্যে কিন্তু নেটটা যেহেতু ইংরেজিতে হবে, সেক্ষেত্রে কি হচ্ছে, ইংরেজিটিকেও আমি আয়ত্ত না করে পাচ্ছি না। ফলত কি, বাংলা এবং ইংরেজি যে বিষয়টা আমরা যেহেতু মাতৃভাষায় বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, সেক্ষেত্রে বাংলাটাকে জেনে নিয়ে তারপরে যদি আমি ইংরেজি বইটাকে ফলো করি, সেক্ষেত্রে কিন্তু মানে ইংরেজিটাকে বোঝার ক্ষেত্রে অনেকটা মানে সহজ হচ্ছে। এটা আমার ক্ষেত্রে মানে হয়েছে বলে আমি সেটা শেয়ার করছি। আর যেটা মনে করা যায় যে এই যে বিষয়গুলো, এতগুলো বিষয়, মনে করেন আমরা ইউজি লেভেলে যখন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে সিলেবাসে পড়াশোনা করেছি, সেখানে 8টা পেপার, বেসিক পেপার ছিল। তাছাড়াও দৈনন্দিন বিভিন্ন নতুন নতুন ইস্যু উদ্ভাবন ঘটছে, সেখান থেকেও কিন্তু প্রশ্ন থাকছে। তাহলে এই যে 8টা পেপার থাকছে, যেমন হচ্ছে পলিটিক্যাল থট, তার মধ্যে আবার ইন্ডিয়া পলিটিক্যাল থট, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, ইন্ডিয়ান পলিটিক্যাল থট, পলিটিক্যাল থিওরি, তারপরে কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশন, সোসাইটি, স্টেট, পলিটিক্স, পলিটিক্যাল সোশিওলজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে তো আবার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, এই যে কলোনিয়ালিজম, ইম্পেরিয়ালিজম, ন্যাশনালিজম, ন্যাশনাল মুভমেন্ট, আমাদের ভারতীয় সংবিধান, ইন্ডিয়ান পলিটিক্স এবং কনস্টিটিউশন, তাছাড়া দৈনন্দিন জীবনে নিত্য নতুন ইস্যু অ্যারাইজ করছে, সেখান থেকেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। তাহলে এই এতটা সিলেবাসকে নিয়ে আমরা কিভাবে একবারই আয়ত্ত করে পরীক্ষায় সফলতা নিয়ে আসবো, সেটা কিন্তু অনেকের পক্ষে খুব কষ্টসাধ্য। হয়তো অনেকেই পারতে পারে, প্রথম চান্সেই হয়তো সে সফলতা নিয়ে আসতেই পারে, কিন্তু অনেকটা কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার। সেক্ষেত্রে যদি না পারা যায়, প্রথম অবস্থায় একবারই যদি আমি পাস না করতে পারি, তখন তাহলে কি করবো? আমি কি ছেড়ে দেবো? না, ছেড়ে দেবো না। তাহলে আমি কি করি, স্টেপ ওয়াইজ যদি এগিয়ে যাই, যে 8টা পেপার আছে, আমার নেটটা তো আমার 6 মাসের অন্তর হচ্ছে, তাহলে আমি কি করছি, যে আমি 4টা পেপারকে টার্গেট করলাম, যে প্রথম 4টাকে আমি এইবার টার্গেট করে অনেকটা এটাকে কন্ট্রোলে নিয়ে এসে হয়তো এইবার পরীক্ষাটা দেবো, এবং পরীক্ষা দেওয়ার পরে বোঝা যাবে যে না, আমি কতটাকে কোশ্চেন যখন আমি দেখতে পারবো পরীক্ষায় বসতে গিয়ে, তখন কিন্তু আমি অনেকটা বুঝতে পারবো যে না, নেটের সিলেবাসটাকে আমি কতটুকু আমার আয়ত্তের মধ্যে আনতে পেরেছি। তারপরে কি করা হলো, যে আমি 4টা অবধি যখন করলাম, তারপরে আমি পরের দিকে আবার 2টো পেপারকে টার্গেট করে গেলাম 2 মাস বা 3 মাস। এইভাবে যদি আমরা স্টেপ ওয়াইজ যদি এগিয়ে যাই আস্তে আস্তে, তাহলে মনে হয় অনেকের ক্ষেত্রে সুবিধা হবে। আরেকটা যেটা বিষয় আমি মনে করি, যে এই বিষয়গুলোকে একবারে নিজেই একাকেই পড়াশোনা করে নিজেকে তৈরি করে রাখা, এটা কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার। এক্ষেত্রে যেটা ফলো করা উচিত, যে গ্রুপ ডিসকাশনটা খুব মাস্ট। এবং বর্তমান যেটা দেখা যায়, সোশ্যাল মিডিয়া, বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক, এই যে কনভারসেশন গুলো এই বন্ধুদের মধ্যে, বা টিচার এবং স্টুডেন্টের মধ্যে, বা টিচার এবং টিচারের মধ্যে, এই যে হচ্ছে, এই সমস্ত বিষয়কে যদি আমরা ফলো করি, হঠাৎ করে আমার একটা বিষয়ে
প্রশ্ন অ্যারাইজ করলো, সেই প্রশ্নটাকে আমি কিভাবে সলভ করব? তাহলে ওই ছোট্ট প্রশ্নটাকে আমাকে খুঁজে বের করার জন্য অনেকটা চিন্তা করতে হবে, অনেকটা টাইম অপচয় করতে হবে, অনেক বই স্টাডি করতে হবে, তারপরে আমি পাবো কিনা। সেক্ষেত্রে যদি সঠিক সাজেশনের জন্য কোনো স্যারের হেল্প নেওয়া যায়, কোনো হয়তো ফেসবুকে আমি পোস্ট করলাম যে এই কোশ্চেনটা আমি পারছি না, কেউ যদি পারেন তো আমাকে যদি হেল্প করেন খুব ভালো হয়। হ্যাঁ, এই যে গ্রুপ ডিসকাশনটা সঙ্গে খুব কিন্তু প্রয়োজন। এটা সবার মধ্যে যারা নিজস্ব সাবজেক্টের মধ্যে আছে তাদের মধ্যে একটা গ্রুপ করে গ্রুপ ডিসকাশন করার মধ্য দিয়ে যে কোনো বিষয়কে কিন্তু সহজেই আয়ত্ত করা যেতে পারে। এটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। আরেকটা যেটা আমার যেটা মনে হয় যে নেটের এবং সেটের একটা কাট অফ মার্কস থাকে, যে এই মার্কস অফ দি কোয়ালিফাইড। হ্যাঁ, সেই কাট অফ মার্কস যে শুধু পাস করার জন্য, এবং সেখানে অনেকটা আছে, যেমন যদি ভালো রেজাল্ট করা যায় নেটের ক্ষেত্রে, সেক্ষেত্রে জুনিয়র রিসার্চ ফেলোশিপ থাকে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জুনিয়র রিসার্চ ফেলোশিপ, তারপরে শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, দুটো স্টেজে মোটামুটি কোয়ালিফাই করা যায়। তো সেক্ষেত্রে যে শুধু পাস করার জন্য যে আমরা যদি প্রথমটা মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ এটাতে কোয়ালিফাই করতে না পারি, শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে যদি আমি কোয়ালিফাই করি, সেক্ষেত্রে কিন্তু কাট অফ মার্কসটা একটু কম থাকে। তো সেটাকেও যদি আমি একটু ফলো করে একটু এগোতে চেষ্টা করি যে না, আমাকে মোটামুটি পাস করতে হবে। আরেকটা যেটা সুবিধা আছে যে নেট সেট যে কোনো মানে কোনো বয়স নেই, এবং সে ইন সার্ভিসও দিতে পারে। তাহলে কি হলো, আমি প্রথমটাই যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে কোয়ালিফাই করলাম, তারপরে আবার দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ সেটাকে যদি আমি কভার করি, সেটাও কিন্তু ভ্যালিড। এক্ষেত্রে কিন্তু একটা সুবিধা পাওয়া যেতে পারে। এটাও কিন্তু একটা খুব ভাইটাল বিষয়। তো এই যে বিষয়গুলো আমার মনে হয়েছে যে না, ছাত্রছাত্রীদের মধ্যে যারা নতুন আছে এবং অনেকেই আছেন যারা সিনিয়র, তারাও দিচ্ছেন, দীর্ঘদিন 5-6 বার করে পরীক্ষা দিয়েছেন, হয়তো এখনো সাকসেস হয়নি, হয়তো কাছাকাছি গিয়ে পৌঁছেছেন রেজাল্ট। হ্যাঁ, তো বিশেষ করে যারা নিত্য নতুন জাস্ট পরীক্ষায় বসবেন প্রথমবার, তাদের ক্ষেত্রে যদি এই সমস্ত টিপস গুলো দেওয়া যায়, হয়তো অনেকটা মেন্টালি সে অনেকটা স্ট্রং হতে পারে। এই ভেবেই আমি আজকে কোনো সাবজেক্টিভ আলোচনা না করে এই সাধারণ একটু আলোচনার মধ্য দিয়ে আজকের আলোচনায় আমি এখানেই শেষ করতে চাইছি। এবং এরপরে আমাদের ফোরামে যদি এরকম কোনো সাবজেক্টিভ আরো আলোচনা হয়, সেক্ষেত্রে যদি সুযোগ পাই, সেক্ষেত্রে আবার আলোচনা করার চেষ্টা করব, আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। এই বলে আমি আমার এই আজকের আলোচনার শেষ করছি। ধন্যবাদ শ্যামল চন্দ্র বর্মন মহাশয়কে। সত্যি কথা বলতে ব্যর্থতা কিন্তু সেটা নয় যেটা আমরা ফেল করে যাচ্ছি, ব্যর্থ হওয়া হলো সেটা যেটা আমরা চেষ্টা করছি না। যে নেট বা সেট যেটাই হোক না কেন, প্রথমবার অনেকে নাও হতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের সেই হলো না বলে ছেড়ে দিলাম সেটা কিন্তু কখনোই নয়। আমাদেরকে কন্টিনিউয়াসলি লেগে থাকতে হবে যতদিন না আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাচ্ছি। তা হেমন বাবু খুব ভালো বলেছেন যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো আমাদের খুবই দরকার। কারণ একটা পরীক্ষা শুধুমাত্র খাতা কলমে পরীক্ষা দিলাম বা গিয়ে লিখে আসলাম বা কোথাও টিকমার্ক করলাম, সেটা কিন্তু নয়। সবার আগে যেটা দরকার আমাদের প্রত্যেকেরই, যে মানসিকভাবে সেটা আমাদেরকে প্রস্তুতি নেওয়া, এবং সেটা করতে গিয়ে সেটা কিন্তু একটা অনেক বড় একটা লম্বা একটা প্রস্তুতির একটা পিরিয়ড থাকে, যে পিরিয়ডটা কিন্তু অনেকের চোখে কিন্তু আসে না, বা সেটা সহজে দেখা যায় না বা প্রকাশ করা যায় না। মানুষ শুধুমাত্র দেখবে সেটাই, যে তুমি পাস করে গেছো, তুমি চাকরি পেয়েছো, তার পিছনে যে একটা লম্বা চাকরি পাওয়ার জার্নি বা পাস করার যে জার্নি রয়েছে, সেটা কিন্তু অবশ্যই যারা মানে পাস করছে বা যারা সেই জায়গাটায় গেছে তারাই বলতে পারবে।